কিন্তু এই পটভূমিটা তৈরি হয়েছিল গতকাল। গতকাল দুটি ঘটনা ঘটে, যেটা আমরা ওয়ালে খুব বিস্তারিতভাবে লিখেছিলাম। একটি হচ্ছে যে হাসিনা গতকাল সকালে ওর নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছিলেন। নিরাপত্তা পরিষদে একজন নিরাপত্তা উপদেষ্টা আছেন, আর আছেন সেনাবাহিনীর 3 প্রধান, বাংলাদেশ পুলিশের প্রধান, বাংলাদেশ উপকূলীয় যে নৌ বাহিনী আছে তাদের প্রধান, এইরকম যারা দেশের নিরাপত্তা এবং বহির নিরাপত্তা এটা দেখে। আমাদের কাছে যা খবর যে সেই বৈঠকে দেশের পরিস্থিতি বিভিন্ন এজেন্সি তারা ওখানে ব্যাখ্যা করেন। তার আগেই একটা কর্মসূচি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দিয়েছিল, যে তারা মঙ্গলবার আগামীকাল থেকে তারা চেয়েছিল যে লং মার্চ টু ঢাকা, অর্থাৎ তারা দেশবাসীকে বলেছিল যে ঘরে বসে থাকবেন না, ঢাকা চলে আসুন। অর্থাৎ তাদের পরিকল্পনা ছিল যে ঢাকাতে এমন বড় একটা জমায়েত করো যে জমায়েতে বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতির অফিস বাড়ি এবং গণভবন অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিস বাড়ি এগুলো সব অবরুদ্ধ হয়ে পড়ে, সরকারি সচিবালয় এবং সেনানিবাস সবকিছু অবরুদ্ধ হয়ে পড়ে। মানে লাখ লাখ লোক যদি চলে আসে তখন তো তাহলে তো বিমান থেকে মানে নিজের দেশের লোকের উপরে বোমা ফেলতে হয়। ওরা এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল। সেইটা কিন্তু হাসিনাকে ব্রিফ করা হয় যে এই যে সিচুয়েশনটা মোকাবিলা করাটা কিন্তু খুব কঠিন পরিস্থিতি। অতীতে বাংলাদেশের কোনো গণ আন্দোলনে এইরকম পরিস্থিতি হয়নি। বাংলাদেশ কিন্তু এই জন আন্দোলন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা বলা যায় যে সূতিকাগার। অনেক আন্দোলন হয়েছে, এই হাসিনা করেছেন, হাসিনা খালেদা একসঙ্গে করেছেন এরশাদের বিরুদ্ধে, তার আগে জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এইরকম হয়নি। তো সেনা প্রধান সেখানে একটি কথা বলেন যে আমরা কিন্তু দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করতে পারবো না, এটা সম্ভব হবে না। কারণ এবং আমার মনে হয় না কোনো এজেন্সির পক্ষে এটা সম্ভব, কারণ যে কল ওরা দিয়েছে তখন হাসিনা নির্দেশ দেন যে কারফিউ জারি করে দেওয়া হোক, এবং দুপুরবেলায় সরকার ঘোষণা করে যে সন্ধ্যে 6টার থেকে আবার কারফিউ জারি হবে। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলে যে কারফিউ জারি থাকলেও লং মার্চ হবে, এবং শুধু তাই নয়, লং মার্চটা মঙ্গলবার হবে না, লং মার্চটা সোমবারে হবে। এটা বাংলাদেশের সব এজেন্সিকে একটা বড় ধরনের বিপদের মুখে ফেলে দেয় যে একদিন এগিয়ে এলো লং মার্চটা, ফলে গভর্নমেন্টে কিছু প্রিপারেশন নেবে তারও তারা সুযোগ পেল না। গভর্নমেন্ট কিছু ছোটখাটো ওই মোবাইল ইন্টারনেট বন্ধ করলো, দুপুরবেলা ফেসবুক বন্ধ করে দিয়েছিল, কারফিউ জারি করলো, সেনাকে আরো বেশি করে মোতায়েন করা হলো। কিন্তু একটা হচ্ছে সেনাপ্রধান কোনো আশ্বাস প্রধানমন্ত্রীকে দেননি যে এই পরিস্থিতি আটকাতে গেলে পরে তাহলে হাজার হাজার মানুষকে গুলি করে মেরে ফেলতে হবে। সেইটা কি করে সম্ভব? এটা তো দেশের নাগরিক। এবং তার আগের দিন সেনাপ্রধান দেশের সমস্ত সেনা আধিকারিকদের সঙ্গে একটা বৈঠক করেন। মানে বাংলাদেশের ইতিহাসে এইরকম সেনাপ্রধানের ভূমিকা কিন্তু আমরা অতীতে কখনো দেখিনি। তিনি একটি বৈঠক করেন ঢাকার সেনা সদরে, সেখানে ফিজিক্যালি কিছু লোক ছিলেন আর বাকিরা ছিলেন হচ্ছে ভার্চুয়ালি। সেই বৈঠকে উনি অনেকগুলি কথা বলেন। উনি বলেন যে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সোশ্যাল মিডিয়ার কোনো দেখে বিচলিত হবেন না, এবং কোনো নির্দেশ সম্পর্কে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে বা কোনো আপত্তি থাকে সরাসরি আমাকে জানাবেন। মানে এই যে কথাটা উনি বলছেন খুব ইঙ্গিতপূর্ণ যে কোনো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেনাকে বললে যে এখানে গুলি চালিয়ে দিন কি এখানে এই করুন, উনি ইঙ্গিত করলে যেগুলো আপনাদের শুনতে হবে না, এরকম যেখানে আপনার মনে হবে যে সিদ্ধান্তটা আপত্তিজনক আমাকে জানাবেন, সরাসরি আমাকে জানাবেন। এটা এক। দুই হচ্ছে সেনা সদর থেকে একটি বিবৃতি জারি করা হয়, সেখানে একটা ইন্টারেস্টিং লাইন উনি বলেন যে বাংলাদেশ সেনা আশ্বস্ত করছে যে এই পরিস্থিতিতে তারা জনগণের পাশে থাকবে। এটা উনি আগের দিন বলেছিলেন। গতকাল প্রাইম মিনিস্টার গিয়ে বললেন যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে তাতে কিন্তু মানে হাজার হাজার মানুষকে মেরে ফেলতে হয়, এটা আমরা কি করে করব। এই যে জনগণের পাশে থাকবে সেনা, এটা খুব ইঙ্গিতপূর্ণ কথা ছিল, খুবই ইঙ্গিতপূর্ণ কথা ছিল। উনি মানে নর্মালি কি হয় যে আমরা রাষ্ট্র ও সরকারের পাশে থাকবো, রাষ্ট্রের পাশে থাকবো মানে জনগণের পাশে থাকবো বোঝায়, কিন্তু উনি কিন্তু সরকারের পাশে থাকবো কথাটা বলেননি, উনি শুধু বলেছেন জনগণের পাশে থাকবো। এটা একটা খুব ইন্টারেস্টিং। তার ফলে হাসিনা কিন্তু মুহূর্তের মধ্যে একটা অসহায়তার মধ্যে পড়লেন যে সেনা প্রধান। এবং আরো একটা জিনিস লক্ষণীয়, সেটাও আমরা কিন্তু আমাদের
আমাদের ওয়ালের কাভারেজে বারে বারে লিখেছি যে ওখানে পুলিশকে দেখলে মানুষ মারছে, পুলিশকে পিটিয়ে খুন করছে। এবং রবিবার দিন ওখানে একটা থানা, এনায়েতপুর থানা হবিগঞ্জে, সেখানে একটা থানাতে 13 জন পুলিশকে পিটিয়ে মেরে তারপরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু কোথাও সেনাবাহিনীর সঙ্গে কোনো সংঘাত হয়নি, সেনাবাহিনীও মানুষকে কখনো ডিস্টার্ব করেনি। এবং সেনাবাহিনীর বিরুদ্ধে 2টি জায়গাতে গুলি চালানোর অভিযোগ আছে। সেনাপ্রধান বলেছেন দুটিরই বিচার হবে এবং সেনা আইনে বিচার হবে, কারণ আমাদের তরফে গুলি চালানোর কোনো নির্দেশ ছিল না। ফলে এই দফাতে যে সেনা নামানো হয়েছিল, সেখানে সেনাও কিন্তু অদ্ভুতভাবে তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের মতো একেবারে পাল্টা হিংস্র আক্রমণে তারা যায়নি। এইটা একটা বড় অসহায় পরিস্থিতির মধ্যে হাসিনাকে ফেলে দেয় মুহূর্তের মধ্যে। তার ফলে ওনার দেশ থেকে পালিয়ে যাওয়াটা ছিল অবশ্যম্ভাবী, তার কারণ কে ওনাকে রক্ষা করবে। এবং দেখা গেল যে কারফিউকে অমান্য করে হাজার হাজার মানুষ সকাল থেকে ঢাকায় জড়ো হতে শুরু করেছেন। এবং তারা একটা সময় যখন হাসিনার হেলিকপ্টার ওড়েনি, উনি বঙ্গভবন থেকে হেলিকপ্টার, বঙ্গভবনটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়ে, মানে উনি ওখানে চলে গেলেন, ওখানে গিয়ে হ্যান্ড ওভার করলেন পদত্যাগপত্র, তারপর ওখান থেকে হেলিকপ্টারে উঠে বেরিয়ে চলে গেলেন। গণভবনও হেলিপ্যাড আছে, কিন্তু ওই যে বললাম যে উনি ওই জন্য গেলেন ওইভাবে। তো যে মুহূর্তে যখন উনি দেশ ছাড়ার জন্য হেলিকপ্টারে উঠছেন, ততক্ষণে কিন্তু গণভবনের দুয়ারে বিক্ষোভকারীরা পৌঁছে গেছে এবং তাদেরকে কোনো পুলিশ, কোনো সেনা কেউ কিন্তু বাধা দেয়নি, কেউ বাধা দেয়নি যে আটকে রাখো বা এই করো, দেয়নি। এবং তারা পিসফুলি অ্যালাউ করেছে। এবং সেনাপ্রধান একটা কথা বলেছেন এই হাসিনা দেশ ছাড়ার পরে, সবাইকে শান্ত হওয়ার কথা বলেছেন এবং বলেছেন যে আমি সেনাবাহিনীকে বলছি, আমি পুলিশকেও বলেছি কোথাও গুলি চালাবেন না, মানুষ মারবেন না, এটা উনি বলেছেন। এখন এই অসহায় পরিস্থিতিটা তার তো, আর আমরা গতকাল জানি যে কি ভয়াবহ পরিস্থিতি। এক তো হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনে প্রায় 200-250 মতো লোক মারা গিয়েছেন। এবং এই বাংলাদেশে কোনো গণ আন্দোলনে এই অল্প সময়ের মধ্যে এত লোক মারা যাননি অতীতে কখনো, এটা একটা বিষয়। 2 হচ্ছে গতকাল তো সব রেকর্ড ছাপিয়ে গেছে, মানে 98 থেকে থেমেছে। কিন্তু আমি বলবো যে এখানে অনেক গুলিবিদ্ধ মানুষ আছেন, হয়তো তারা অন্যত্র মারা গেছেন। তার কারণ হচ্ছে তারা রাজনৈতিক কারণে কোনো হাসপাতাল, সরকারি হাসপাতালে তো আসবেনই না, হয় তিনি বিএনপি করেন, নয় তিনি জামাত করেন। ফলে তিনি সুস্থ হলেও তাকে পুলিশ পরে অ্যারেস্ট করবে। এটা আমরা আমাদের এখানেও দেখেছি, নন্দীগ্রামে যখন মুভমেন্ট হতো, অনেকে গুলি খেয়ে ওই হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে করতো, হাসপাতালে যেত না, কারণ যেন ওখান থেকে পুলিশ অ্যারেস্ট করবে। আমার ধারণা এই ফিগারগুলো অনেক বেশি হবে। যাই হোক, তো গতকাল যেটা হয়েছে যে আওয়ামী লীগের একটা মানে প্রত্যাঘাত করার পরিকল্পনা ছিল যে এদেরকে আমরা একটা বুঝিয়ে দেবো যে আমরা মরে যাইনি। কিন্তু অধিকাংশ জায়গাতে পাল্টাপাল্টি ধাওয়া হলেও বেশিরভাগ জায়গায় ধাওয়া কিন্তু আওয়ামী লীগ খেয়েছে। যেমন ইয়েতে যে ঘটনাটা ঘটেছে একটা জায়গাতে, সেটা হচ্ছে যে কি বলে আমাদের নরসিংদীতে, সে একটা অবরোধকে তুলতে যায় আওয়ামী লীগের নেতারা, কিন্তু অবরোধকারীরা সরতে রাজি হয় না, তখন আওয়ামী লীগ গুলি চালিয়ে দেয়, 4 জন গুলিবিদ্ধ হয়। ওই অবস্থায় 4 জনকে একদল লোক হাসপাতালে নিয়ে গেছে, আর বাকিরা লাঠি সোটা নিয়ে এদেরকে এমন তাড়া করেছে যেটা আতঙ্কে একটা আর না দৌড়ে একটা মানে উপাসনালয়ের মধ্যে ঢুকে পড়েছে, সেইখানে তাদের পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রেখেছিল। এখন এই নৃশংসতাগুলো মানে সত্যি খুব মানে মর্মান্তিক এবং নিন্দনীয়। এবং এখান থেকে এক ধরনের একটা তালিবানি মানে সন্ত্রাসেরও, হিংসারও একটা তালিবানি কালচারও দেখা যাচ্ছে, যে এই যে গাছে ঝুলিয়ে দেওয়া, মানে মানুষকে দেখানো, মানুষকে ভয় পাওয়ানো যে তোমাদের পরিণতি এরকম হবে, এটাও কিন্তু একই সঙ্গে আমি বলবো যে ভয়ানক। হ্যাঁ, যারা মারছেন তারা হয়তো প্রফেশনাল খুনি নয়, কিন্তু তাদের মধ্যে কিন্তু এই হিংসারও তো একটা নানা কালচার আছে। এই কালচারটাও কিন্তু এখান থেকে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে এবং মানে এই কোটা বিরোধী আন্দোলনের সময় তো পুলিশকে মেরে ঝুলিয়ে দিয়েছে, আওয়ামী লীগের নেতাকে মেরে গাছে ঝুলিয়েছে, ল্যাম্প পোস্টে ঝুলিয়ে রেখেছিল, সেসব ছবি সবগুলো প্রচার করা হয়নি হিংসাকে ইয়ে করার জন্য, কিন্তু ঘটনাগুলি ঘটেছে। তো এই যে পরিস্থিতিটা, এই যে হাতের বাইরে চলে গেল কন্ট্রোলটা, এইটা হাসিনা হয়তো এত দ্রুত ঘটবে এটা হয়তো উনি মানে ভাবতে পারেননি। এখন বাংলাদেশের রাজনীতিতে আমাদের এখানে যেমন একটা কথা, রাজনীতিতে এসে খেলা হবে, বাংলাদেশ থেকে এটা শুরু, খেলা হবে স্লোগানটা। নারায়ণগঞ্জের একজন আওয়ামী লীগের সাংসদ, তো আওয়ামী লীগের লোকেরা গত পরশুদিনও বলেছেন
যে খেলা হবে, কিন্তু তারা কখনো বুঝতে পারেননি যে খেলাটা আসলে শেষ হয়ে ওদের হাত থেকে বেরিয়ে গেছে। অনেক সময় হয় না যে অনেক ম্যাচের ফলাফল ডিসাইডেড হয়ে গেছে, যেমন ক্রিকেট ম্যাচে হয়ে গেছে, বা ফুটবলে মানে ম্যাচ শুরুর 20 মিনিট আগেই 5-0 একটা দল এগিয়ে আছে, সবাই জানে কে জিতবে, কিন্তু বাকি 20 মিনিট তো খেলা হবে। একদম আসলে হাসিনার কন্ট্রোল থেকে, আওয়ামী লীগের কন্ট্রোল থেকে খেলাটা চলে গেছিল হচ্ছে পরশুদিন, তারপরে মাঝে একটা দিন এবং আজকে সকাল থেকে মানে গতকাল রাত থেকে ওরা বুঝে গেছেন, যে কারণ রাত থেকে খবর আসছিল যে কারফিউ উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ আসছে এবং কোনো ব্যারিকেডেই তাদেরকে সেনাবাহিনী আটকাচ্ছে না। ফলে বোঝাই গেল যে এই যে পরিস্থিতিতে সেনাবাহিনীও কিন্তু একটা কি বলবো, যে এই যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান আমরা যাই বলি না কেন, পৃথিবীর বিভিন্ন দেশে অতীতে এই ধরনের হয়েছে, এখানেও কিন্তু দেখা গেল যে সেনাবাহিনী এসে কিন্তু একটা অন্য রোল প্লে করেছে। তখন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে মিট করতে চেয়েছিলেন, কিন্তু খালেদা জিয়া অ্যাভয়েড করেছিলেন। তার মানে ভারত যেমন হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, আবার বিএনপির নেত্রী তাকেও কিন্তু সম্মান দিয়ে আমাদের প্রেসিডেন্ট দেখা করতে চেয়েছিলেন। ফলে আমার মনে হয় যে লন্ডন যদি নাও গিয়ে থাকেন, ভারত এমন কোনো বার্তা দেবে না যে তারা হাসিনাকে খুব প্রোটেকশন দিতে চাইছে এবং আবার তাকে রিইনস্টেট করাতে চাইছে ওখানে। এক্ষুনি এসব কিছু হবে বলে মনে হয় না, বরং ক্লোজ ওয়াচে থাকবে এবং নতুন যে সরকার আসবে তারা কারা, তাদের সঙ্গে আমাদের যে বোঝাপড়া সেইটা কি হবে না হবে সেগুলো দেখবে। ফলে আমার মনে হয় এটাই ভারত সরকারের স্ট্যান্ড।